তখন আমার বয়স 18। গরমের ছুটিতে নারাজনপুর গ্রামে গেছি বেড়াতে আমার একমাত্র মাসির বাড়িতে। আমার মাসির নাম রীতা দেবী। মাসির বয়স তখন 39। মেশো মিলিটারিতে চাকরি করে। বর্তমানে উনি কাশ্মীরে আছেন। মাসির কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে প্রতিবার মেসো এলে চেষ্টার কমতি রাখেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকালই মেসো ছুটি শেষ করে চাকরিতে গিয়েছে, আর আমি এলাম। আজ দুপুরে মাসিদের বাড়িটা নদীর পাশেই, একতলা একটা বাড়ি, সামনে একটু উঠোনের মতো, চারপাশে পাঁচিল দেওয়া, পিছনে কলঘর, 3 দিকে টিনের ঘেরাও, আর সামনে একটা পর্দা টাঙানো। আমি মাসির বাড়িতে ঢুকে মাসি মাসি বলে চেঁচাতে লাগলাম। কোনো সাড়া পেলাম না। তবে ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে জামা বদলে নিলাম। হঠাৎ পেছন থেকে মাসের ডাক শুনতে পেলাম, বাবু তুই। আমি ঘুরে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেলাম। মাসি একটা কালো পেটিকোট আর বুকে একটা লাল ভিজে গামছা জড়িয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম মাসি স্নান করছিলেন। আমার ডাকে চলে এসেছেন মাসি। এবার সামনে এসে বেশ অভিমান করেই বলল, এতদিন পর বুঝি এই পরমুখী মাসিটাকে মনে পড়ল তোর? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। মাসি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। অথচ এই মাসি কি দেখে কেন জানি আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, এতদিন পর এসেছি তো কি হয়েছে, এবার অনেক দিন থেকে পুষিয়ে দেব, দেখো পরে আবার আমার জ্বালাতন সহ্য না করতে পেরে তাড়িয়ে না দাও। তুই যত পারিস আমাকে জ্বালাস, তাতে আমার আপত্তি নেই, যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এই বলে মাসি তার ঘরে গেল কাপড় পরতে। আমি কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দড়িতে ঝুলছে কালো একটা ছোট পোশাক। সেটা যে মাসির তাতে সন্দেহ নেই। মাসিকে একটু আগে যেমন লেগেছিল, এখন এই শুকোতে দেমা ছোট পোশাক দেখেও তেমন লাগছে। আমি কাছে গিয়ে সেটা হাতে তুলতেই চোখে আটকে গেল। এমন সময় মাসির ডাক শুনে সঙ্গীত ফিরে পেলাম। ছোট পোশাকটা দড়িতে ঝুলিয়ে আমি রান্নাঘরে গেলাম। খাওয়া দাওয়াটা ওখানেই হয়। খেতে খেতে মাসি আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করল, আরও অনেক বিষয় প্রশ্ন করল। আমি শুধু হ্যাঁ হু করে উত্তর দিচ্ছিলাম। আমার চোখ বারবার মাসের সৌন্দর্যে আটকে যাচ্ছে। মাসি বেশ ফর্সা, একটু স্বাস্থ্যবান হয়েছে, তবে লম্বা হওয়ায় বেশ লাগে। তবে কলতলায় ছোট পোশাক দেখার পর থেকেই চোখটা বারবার মাসির দিকে আটকে যাচ্ছে। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে। আমি কোনো মতে খেয়ে ঘরে গেলাম। ঘরে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লাম। সন্ধে হওয়ার কিছু আগে ঘুম ভাঙল। মাসি আমাকে চা দিল আর একটা চাবি দিয়ে বলল, যা চাটা খেয়ে নদীর ধার থেকে ঘুরে আয়, লাগবে। আর এই চাবিটা রাখ, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামি, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে মাসি বেরিয়ে গেল। আমি নদীর ধরে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। একটু হেঁটে রাস্তার পাশে একটা গাছের আড়ালে বসলাম। কিছুক্ষণ পর যে গাছের আড়াল হতে বেরোবো, অমনি রাস্তায় 2টা নারী বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে থামল। আমি ভাবলাম ওরা চলে গেলে তবেই বেরুবো, নইলে এই সন্ধেবেলায় আড়াল থেকে বেরুতে দেখলে অন্য কিছু ভাবতে পারে। নারী দুটোর একজন মাসির বয়সী আর একজনের বয়স 45 হবে। তাদের কথা শুনে জানলাম বয়সে যে একটু বড়, তার নাম গোপী, আর ছোট্টা সীতা। আমি অজ্ঞতা তাদের কথা শুনতে লাগলাম। গোপী বলল, হ্যাঁ রে সীতা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? সীতা বলল, আরে গোপী বৌদি যে, এই তো রীতাদির বাড়িতে, ও ব্লাউজ পেটিকোট বানাতে দিয়েছিল, ওটা দিতে যাচ্ছি। গোপী বলল, দেখি ব্লাউজগুলো। ব্লাউজের কি অবস্থা? এই হালকা ব্লাউজ কেন যে পরে বুঝি না। সীতা বলল, কি যে বল না, গরম বলে হালকা কাপড়ের ব্লাউজ বানিয়েছে। গোপী বলল, গরম না ছাই, আমাদের গরম নেই বুঝি? আরে রীতা ওর সৌন্দর্য সবাইকে দেখাতে চায় বলেই এরকম পরে। এই বলে গোপী নামের মহিলাটি চলে গেল। সীতা ওখানে দাঁড়িয়ে বলল, রীতাদিকেও বলতে হবে ব্যাপারটা। বলে সীতা চলে গেল। আমি আড়াল থেকে বেরিয়ে সীতার পিছু পিছু বাড়ি যাচ্ছি। আর এতক্ষণ যা শুনলাম তা ভাবছি। সীতা ঘরে ঢোকার কিছুটা পরেই আমি ঢুকলাম। আমি কোনো শব্দ না করে ঘরে ঢুকে ভাবছিলাম। একটু আগে যা শুনেছি, আমার ইচ্ছে হলো ওদের কথা আড়াল থেকে শোনার। আমি বারান্দায় এসে মাসির ঘরের সামনে এসে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ চলে গেল। ভেতর থেকে আওয়াজ আসল, সীতা বাইরে চল, এই গরমে থাকা সম্ভব না। শুনে আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। রীতা মাসি বলল, শোনো, আমি না বলা পর্যন্ত তুই অশোকদাকে এ বাড়িতে আসতে নিষেধ করবি। আজই ওকে এটা জানাবি। বাবু বাড়িতে, বুঝতেই পারছিস, জানাজানি হলে ঝামেলার পড়ে যাব। সীতা বলল, তা না হয় বলবো, কিন্তু এভাবে আর কতদিন গো? পাড়ার মহিলারা যেভাবে আমাদের, বিশেষ করে তোমার পিছে লেগেছে, তাতে কদিন যে শাক দিয়ে মাছ থাকতে পারব? ভগবানই জানেন। আজ গোপী খোঁচা মেরে কিছু কথা শুনিয়ে দিল। ওদের আলাপ থেকে বুঝতে পারলাম অশোক দাস সাথে এই দুজনের গভীর সম্পর্ক আছে। দুজনের স্বামী বাইরে থাকে বলে অশোক দাস সাথে একটু সময় কাটায়।
আরও জানতে পারলাম দুইজন আমাকে পুটিয়ে কিছু একটা করতে চায়। এসব বলে দুজন ওখান থেকে উঠল। সীতা দরজা দিয়ে বেরিয়ে যেতেই মাসি তার ঘরে ঢুকল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে বেরোলাম। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে মাসি মাসি বলে ডাকতেই মাসি দরজা খুলে বেরিয়ে এল। পরনে একটা নীল ম্যাক্সি। মাসি আমাকে বলল, কোথায় ছিলি রে বাবা, আমার বুঝি চিন্তা হয় না? হাত মুখ ধুয়ে আয়। আমি কলতলায় যেতে যেতে ভাবতে লাগলাম, মাসির এ ব্যাপারটা একটু অন্যরকম। ব্যাপারটা একদম গুলিয়ে যাচ্ছে। তবে মাসির কথা ভাবতে আমার কেমন যেন লাগছিল, বারবার মাসির কথা মনের মধ্যে ভেসে উঠছে। এসব ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর বাতি জেলে মাসি এল। মাসি এসে আমার পাশে বসে এক গ্লাস দুধ এগিয়ে দিল। নে বাবা, দুধটুকু খেয়ে নে, তুই অনেক ক্লান্ত, এটা তোকে শক্তি যোগাবে। দেখিস না মায়েরা নিজেদের সন্তানদেরকে কত যত্ন কর, অবশ্য ভগবান আমাকে সেই সুযোগ দেয়নি। আমি কোনো মতে গ্লাসের দুধটা খেয়ে মাসিকে গুড নাইট বললাম। মাসির আচরণের এই পরিবর্তন বুঝতে পারলেও সাহসের অভাবে আমি কিছুই করতে পারিনি। অনেক কষ্টে ঘুমালাম, আর ঘুমের ভেতর মাসিকে স্বপ্নে দেখলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা গেল। আমি ভাবলাম এখনই স্নান সেরে ফেলা দরকার। আমি স্নান ঘরে যেতেই মাসির শুকোতে দেওয়া ছোট পোশাক নজরে এল। তার মানে মাসি একটু আগে স্নান সেরে ফেলেছে। মাসি যাতে বুঝতে পারে সেজন্য আমি ছোট পোশাকটা নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। সুগন্ধ নাথে যেতেই অনেক ভালো লাগছিল। স্নান সেরে ঘরে পৌঁছাতেই মাসির ডাক পেয়ে খেতে গেলাম। মাসির মাথায় একটা লাল টিপ আর সিঁদুর, নাকে একটা রিং পরা। তাতে মাসিকে অনেক সুন্দর লাগছিল। আমি ঠিক করলাম আজ সারাদিন মাসের পাশাপাশি থাকব। মাসে আমাকে খেতে দিয়ে পাশে বসে কথা বলতে লাগল। তবে মাসির মিটি মিটি হাসিটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি চুপচাপ খেয়ে মাসির পাশে বসে রান্না পড়া দেখতে লাগলাম। আমার কাছে পুরো দৃশ্যটা কাল্পনিক মনে হলেও তা যে বাস্তব তা বুঝতে পারছিলাম। আমি মাসির কাছ থেকে উঠে চলে এলাম। ধরা পড়ার আগেই দুপুরে খেয়ে আমি আমার ঘরে একটু ঘুমোতে চেষ্টা করলাম। হঠাৎ মাসির ঘরের দরজা খোলার আওয়াজে আমি সজাগ হলাম। বুঝতে পারলাম সীতা এসেছে। আমি উঠে মাসির ঘরের দরজায় কান পাততেই শুনলাম, ধ্যাত, ওকে দিয়ে কিছুই হবে না। তুই বল না, আজ আমি যে পোশাক পরেছি তা দেখে যে কারুর মন আটকে যাওয়ার কথা। আর রান্নার পুরোটা সময় একটু অগোছালো ভাবেছিলাম, তবুও ওর কোনো সাড়া নেই। সীতা বলল, আহা দিদি, তুমি ওর উপর রাগ করছো কেন? আমার মনে হয় তুমি ওর মাসি, তাই যদি কিছু মনে করো বা ওকে বকা দাও বা ওর মাকে বলে দাও, তাই কিছু পড়ছে না। তাই আমি বলি কি, তুমি ওকে বাকি কথাগুলো ফিসফিসিয়ে বলাতে আমি কিছুই শুনতে পেলাম না। শুধু এটুকুই শুনলাম, মাসি বলছে তুই পড়িস বটে, তাহলে এক কাজ কর, তোর বোন পোটাকে বলিস ওটা নিয়ে যেন 5টার দিকে চলে আসে। আমি বাবুকে নিয়ে তখনই বের হব, তাহলে আমি যাই। দেরি করলে আবার চিনুকে পাওয়া যাবে না। এই বলে সীতা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়তেই মাসি ঘরে এল। আমার পাশে বসে বলল, বাবু ঘুমিয়ে পড়েছিস? বললাম, না মাসি। কেন? চল আজ একটু বেরিয়ে আসি। পাশেই শহরে একটু ডাক্তার দেখব, তারপর না হয় দুজন মিলে একটা মুভি দেখে বাড়ি ফিরব। আমি বললাম, ওকে চলো। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাসি দরজায় তালা দিয়ে বেরুতে লাগল। মাসিকে একদমই চিনতে পারছি না। সকালে যিনি অগোছালোভাবে শাড়ি পরেছিলেন, এখন দেখি একদম গুছিয়ে শাড়ি পরেছেন। লাল সিঁদুর, লাল টিপ, লাল লিপস্টিক আর নাকে একটা রিং দিয়ে সাজান। মুখটা ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। গ্রাম থেকে এই ছোট্ট শহর, তাতে আস্তে আস্তে 6:30 বেজে গেছে। মাসি গাড়ি ভাড়া দিয়ে বিদায় দিল। ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম 7:30-এ। এবার আর একটা অটোতে করে সিনেমা হলে চলে গেলাম। মাসির জাকটা ভালো করে জানামেসোর সাথে নাকি প্রায় আসে। মাসি আমাকে নিয়ে যে মুভিটা দেখল তা বেশ ভালোই, তবে মুভির মাঝখানে বেশি টয়লেটে গেল আর ফিরেও এল একটু অগোছালোভাবে। আমি শুধু ভাবতে লাগলাম, মাসি হঠাৎ এই বেশ ধরল কেন? তাহলে আজ রাতেও কি কিছু হবে? মুভিটা শেষ হতেই আমরা বেরুলাম। তখন প্রায় রাত 10টা। মাসিকে যাওয়ার কথা বলতেই মাসি অবাক হয়ে বলল, পাগল হয়েছিস? এত রাতে কোনো অটোবালা যেতে চাইবে না। আমার এক পরিচিত দিদির একটা হোস্টেল আছে, ওখানেই থাকব। আমরা একটা অটো নিয়ে প্রায় 20 মিনিটের মধ্যেই একটা গলির সামনে দাঁড়ালাম। ভাড়া মিটিয়ে মাসি গলি ধরে এগুতে লাগল। আমি মাসির পেছন পেছন যেতে লাগলাম।
একটা গেটে দুইটা লোক বসা ছিল। মাসি কি যেন বলল, তারপর তারা আমাদেরকে একটা ঘরের সামনে দিয়ে চলে গেল। আমাকে বাইরে দাঁড়া করিয়ে মাসি ভেতরে ঢুকল। ভেতরে আরও দুইটা নারী ছিল, তারা যে মাসির পরিচিত তা বোঝা যাচ্ছে। একটু পরে মাসে একটা মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এল। তারা দুজন সামনে আর আমি পেছন পেছন যেতে লাগলাম। পুরানো এই বাড়িটির দোতলার একদম উত্তরের ঘরের সামনে নিয়ে মহিলাটি চাবি দিয়ে চলে গেল। মাসি চাবি খুলে ভেতরে ঢুকল, আমিও তাই। বাতি জ্বালতে বেশ ভাল লাগলো। সাজানো একটা ঘর, বড় একটা খাট লাগোয়া বাথরুম, একটা টেবিলও আছে। আমরা ঘরে ঢোকার একটু পরেই সেই মহিলাটি দুইটা টাওয়েল আর একটা পরিষ্কার লুঙ্গি দিয়ে গেল। মাসি ওটা নিয়ে ওকে বলল ঘরে খাবার দিতে। আমি তো বেশ অবাক, এরা এত যত্নযত্তি করছে, ব্যাপারটা কি? মাসিতে জিজ্ঞেস করতেই বলল, এই হোস্টেলের মালিক তার বেশ পরিচিত। আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে টিভি দেখতে লাগলাম। হঠাৎ এ পাশের ঘর থেকে কেমন যেন থকথক আওয়াজ আসতে লাগল। আমি মাসিকে সেটা জিজ্ঞেস করতেই মাসি মুখ টিপে হেসে বলল, মনে হয় হাতুড়ি পিটিয়ে কাজ করছে। তুই টিভি দেখায় মনোযোগ দে তো। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। আমি ঘুমাবো বলে শুয়ে পড়তে মাসি বলল, কিরে ঘুমিয়ে পড়বি? আমি বললাম, তা ছাড়া কি করব, রাত 12টা বাজে গরমের দিনে। এটা কি এমন রাত বলতো? এটা বলতে বলতেই মাসি শাড়ি চেঞ্জ করতে লাগল। আচমকা মাসির এই কাণ্ড দেখে আমার অস্বস্তি হল। এই গরমে শাড়ি পরে ঘুমোতে একদমই আরাম পাব না, তাই একটু চেঞ্জ করে নিচ্ছি। এ সময় মাসি আমাকে কিছু প্রশ্ন করেছিল। মাসির এমন সরাসরি প্রশ্ন আশা করিনি। আমি কোনো মতে মাথা নাড়লাম। এ সময় অনেক না বলা ঘটনা ঘটে যায়, যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, ইউটিউবে করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। এভাবে 2 ঘন্টা পর কখন যে ঘুমিয়ে গেছে জানি না। সকালে ঘুম ভাঙতেই দেখি মাসি স্নান সেরে চুল আঁচ রাখছে। আমাকে দেখে একটু হেসে বলল, যা স্নান করে নে, ফ্রেশ হয়ে নে, কাল গুড় খেয়েছিলি সেটা কাপড়ে লেগে আছে। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। সকালে বাইরে খেয়ে হালকা কেনাকাটা করে দুপুরে খেয়ে নিলুম। তার বাদেই বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছলাম শেষ বিকেলে। সন্ধেবেলা সীতাবাড়িতে এল। মাসি রান্নাঘরে ছিল, ওখানে দুজন কথা বলছে। আমি জানলার পাশে দাঁড়িয়ে শুনছি। এখন আর ধরা পড়ার ভয় নেই, কারণ মাসি জেনে গেছে যে আমি তাদের আগের কথাগুলো শুনেছি। সীতা কৌতূহলী হয়ে বলল, কি গো দিদি, কিছু হয়েছে? স্বামী সীতাকে সব কিছু খুলে বলে, আর সীতা বলে, তোমার ভাগ্নের সাথে আমার একটা ব্যবস্থা করে দাও না দিদি। মাসি বলল, ঠিক আছে, রাতে চলে আসিস, আমি ওকে বুঝিয়ে দেব। এদিকে আমি তাদের কথা শুনছিলাম আর ভাবছিলাম, যাক, এবারের ছুটি বেশ ভালো মতো কাটানো যাবে।